তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছে জংকুক। আজ অফিসে অনেক কাজ, সকাল সকাল তৈরি হয়েছে অফিসে যাওয়ার জন্য, মানে তার জুসের ফ্যাক্টরিতে যাওয়ার জন্য। তে জানতো আজকে জংকুকের অনেক ইম্পর্টেন্ট কাজ, তাই সে সকাল সকাল উঠে জংকুকের জন্য নাস্তা বানিয়েছে। জংকুক রুম থেকে বের হয়ে টেবিলে গিয়ে বসতেই তে নাস্তা নিয়ে হাজির, সাথে আয়ুও বসেছে। জংকুক, তে আর আয়ু বসে নাস্তা করছিল। জিমিনও চোখ ডলতে ডলতে এসে জংকুক আর তের পাশে বসে পড়লো নাস্তা করার জন্য। নাস্তা করতে করতে এক সময় জিমিন আয়ুকে বলে উঠলো, মামুনি আজকে না রোজ আপু আসবে বলেছে। ও রোজ আসবে? ভালো তো, খুব ভালো মেয়ে। কখন আসবে? কালকে তো ফোন করে বললো সকাল সকালে চলে আসবে। ও নাকি 2 দিন এখানে থাকবে আমাদের সাথে। আসলে কি আমার ভার্সিটিও ছুটি আর ওর ভার্সিটিও ছুটি, তাই ও ভাবলো 2 দিন এখানে আমাদের গ্রামে এসে বেড়াবে। আচ্ছা সমস্যা নাই, আসুক না, খুব ভালো মেয়ে, আসলে খুব ভালো লাগবে। জংকুক নাস্তা খাচ্ছিল আর মোবাইলে কাকে যেন টেক্সট করছিল। মোবাইলটা পকেটে রেখে দিয়ে মিনকে উদ্দেশ্য করে বলে, বাহ বেশ ভালো তো, অনেক বছর হয়েছে রোজকে দেখি না, সে ছোট্টবেলায় দেখেছিলাম ভাইয়া ভাইয়া বলে আমার পেছনে ধরাধরি করতো। রোজটা আবার কে? আরে বৌমা, জিমিনের মামাতো বোন, খুব সুন্দর ভারী মিষ্টি মেয়ে, জিমিনের বয়সী। ও তো প্রায় ছোটবেলায় এখানে আসতো, জংকুকের সাথে খুব ভালো বন্ডিং। ছোট্টবেলায় আমাকে শুধু বলতো, মামুনি আমি কিন্তু জংকুক ভাইয়ের বউ হব। মুখ ফুসকে কথাটি বের হয়ে গেছে আয়ুর, সঙ্গে সঙ্গে তের মুখটা কালো হয়ে গেছে। জংকুক আর জিমিন দুজনেই আয়ুর মুখের দিকে তাকিয়ে আছে। পরিস্থিতিটা সামলানোর জন্য আয়ু একটু হেসে তেকে বলে, ওহ বৌমা, এটা তো কিছুই না, ছোটবেলায় এরকম কথা খেলে এটা কোনো ব্যাপারই না, তুমি কিছু মনে করো না। ও ভারী মিষ্টি মেয়ে, তোমার ননদ জিমিনের মতোই। তে একটু মুখে ফেক স্মাইল নিয়ে জংকুকের দিকে তাকিয়ে বলে, না মা, আমি কিচ্ছু মনে করি নাই। জংকুক তো খাবার খাচ্ছে আর ঠোক গিলছে, আজকে তার খবর আছে। কথা বলতে বলতে হঠাৎ করে দরজায় টোকা পড়ে। সবাই দরজার দিকে তাকিয়ে দেখে রোজ এসে হাজির। রোজকে দেখে সবাই খাবার টেবিল থেকে দাঁড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে রোজ দৌড়ে এসে জংকুককে জড়িয়ে ধরে। জংকুক ভাইয়া, তুমি কেমন আছো? আমি তোমাকে অনেক মিস করেছি, তুমি তো অনেক সুন্দর হয়ে গেছো। তুমি আমাকে একটু মিস করো নাই, আমাকে একটা কলও করো নাই। কেন করো নাই? আমি তো তোমার হোয়াটসঅ্যাপে অ্যাড আছি, তোমার ফেসবুকে তোমাকে নক করেছি, তুমি একটা রিপ্লাইও দাও নাই। ভাইয়া কেন করো নাই? তুমি জানো আমি তোমার ফোনের কত অপেক্ষা করেছি। রোজ তো জংকুককে জড়িয়ে ধরে এই সমস্ত কথা বলছিল। জংকুক তো ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু রোজ জংকুকের গলা ছাড়ছেই না। তখন আয়ু গিয়ে রোজের হাতটা ধরে জংকুকের গলা থেকে নামায় আর হেসে হেসে রোজকে বলে, আরে রোজ মামুনি, তুমি তো অনেক বড় হয়ে গেছো। আচ্ছা মামুনি, এই দেখো তে, উনি হচ্ছে তোমার ভাবি, জংকুক ভাইয়ের বউ। ও হ্যাঁ, আমি তো জিমিনের কাছে শুনেছি ভাইয়া বিয়ে করেছে। ভাবি আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? অনেক ভালো আছি, এতদিন ভালো ছিলাম না, এখন এই বাড়িতে এসে আমি অনেক ভালো হয়ে গেছি। তে জংকুকের চোখের দিকে এক পলক তাকিয়ে আবার রোজের মুখের দিকে তাকিয়ে বলে, কেন, তুমি কি এতদিন অসুস্থ ছিলে? আর এই বাড়িতে কি তোমার মেডিসিন আছে? ভাবি, এই বাড়িতেই তো আমার সমস্ত মেডিসিন। মানে? আরে ভাবি, গ্রামের পরিবেশ না, গ্রামের পরিবেশে খোলামেলা জায়গায় মানুষ তো সুস্থ হয়ে যায়, অসুখ থাকলেও মন ভালো হয়ে যায়। ও হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছো, গ্রামের মুক্ত পরিবেশে মানুষ অসুস্থ থাকলেও সুস্থ হয়ে যায়। কি রে রোজ, খালি ভাইয়ার ভাবির সাথে কথা বলবি, আমার সাথে কথা বলবি না? আরে জিমিন, তোর সাথে তো হোস্টেলে থাকি, সব সময় কথা হয়। আজকে আমি সারাদিন জংকুক ভাইয়ের সাথেই কথা বলবো। কথাটি বলে রোজ গিয়ে খপ করে জংকুকের হাতটা ধরে ফেলে। জংকুক ভাই, আজকে তুমি সারাদিন আমাকে নিয়ে ঘুরবে, তোমার না ফার্ম আছে, আমি সবটা দেখবো। ওরে নিজের হাত থেকে রোজের হাতটা সরিয়ে বলে, না রোজ, আজকে না, আজকে আমার ইম্পর্টেন্ট কাজ আছে, আমার এখনই যেতে হবে। ভাইয়া, আমি এতদিন পরে আসলাম আর তোমার শুধু কাজ কাজ কাজ। প্লিজ ভাইয়া, যে কয়দিন আমি থাকবো সেই কয়দিন তুমি একটু কাজ থেকে লিভ নাও, আমাকে নিয়ে একটু ঘোরাঘুরি করো না। আমি তোমাকে অনেক মিস করেছি, ছোটবেলায় তোমাকে নিয়ে আমি কত ঘুরতাম, তুমি কত আদর করতে, আর এখন তুমি একটু আদর করো না। জংকুক অসহায় দৃষ্টিতে আয়ুর দিকে তাকায়। আয়ু সঙ্গে সঙ্গে কাছে এসে রোজের হাত ধরে বলে, রোজ মামুনি, ভাইয়াকে যেতে দাও, ভাইয়ের অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। তাছাড়া ভাইয়ের সাথে তো অনেক ঘুরেছো, অনেক খেলেছো, কিন্তু তোমার ভাইয়া তো বিয়ে করেছে, তোমার তো এখন ভাবি আছে, যত ঘোরার সমস্তটা ভাবিকে নিয়ে আর জিমিনকে নিয়ে ঘোরো, ভাইয়াকে ছেড়ে দাও। জংকুক আর এক মুহূর্ত ওখানে দাঁড়ায় না, তের মুখের দিকে এক পলক তাকিয়ে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে যায়। কারণ জংকুক ভালোই বুঝতে পারছিল রোজের বলা একটা কথাও তের ভালো লাগছিল না।
তে কেমন অদ্ভুত দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকাচ্ছিল। তাই জঙ্কুক তাড়াতাড়ি করে এই স্থানই ত্যাগ করলো। তারপর কিছু সময় এভাবেই কেটে যায়। দুপুরবেলাতে খুব ভালো করে রান্না বান্না করে গোসল টোসল করে টিফিন বক্সে খাবার বাড়ছিল জঙ্কুকের জন্য। কারণ কালকে রাতে জঙ্কুক থেকে বলে দিয়েছে সে 2-1 দিন দুপুরে খাবার খেতে আসবে না। তার কারণ হচ্ছে সে নতুন বীজ নিয়ে গবেষণা শুরু করেছে। সে তার গবেষণাগার কিংবা তার ফার্ম ওখানেই থাকবে। দুপুরের খাবারটা ওখানে পাঠিয়ে দিতে বলেছে। তাই তে ভেবেছে কাউকে পাঠিয়ে না দিয়ে সে নিজে নিয়ে যাবে। তে নিজেও খায় নাই, বেশি করে খাবার নিয়ে যাবে, তারপর জঙ্কুকের সাথে একসাথে খাবে। এই কারণেই সে টিফিন কারিতে খাবার প্যাক করছিল। তখনই রোজ ওখানে এসে হাজির। ভাবি কি করছো? এমন কিছু না তো, তোমার ভাইয়ার জন্য টিফিন বক্সে খাবার প্যাক করছি। কেন, দুপুরে কি ভাইয়া বাসায় আসবে না? না, আসবে না, ওর কাজ আছে। ইস, আমি ভেবেছিলাম আজকে আমি ভাইয়ার হাতে খাবো। কি? তুমি জানো না তো, ভাইয়া তো আগে আমাকে সব সময় খাইয়ে দিত। আমি তো নিজের হাতে খেতামই না, ভাইয়া খাইয়ে দিলে আমি খেতাম। রোজের কথাটাতে হজম হলো না। সে রোজকে জিজ্ঞাসা করলো, তুমি অনেক ছোট ছিলে তাই না? ছোট থাকবো কেন, আমি তো জিমিনের থেকেও 3 বছরের বড় আর ভাইয়ার থেকে 3 বছরের ছোট। এই তো লাস্ট বার যখন আমি এই বাড়িতে এসেছিলাম তখন আমি ইন্টারে পড়ি, তখনও তো ভাইয়া আমাকে খাইয়ে দিয়েছে। কত যত্ন করে খাইয়ে দিত। ভাইয়াটা না কেমন বদলে গেছে, বিয়ের পরে ছেলেরা এভাবেই বদলে যায়। তুমি তো জানো না ভাবি, আমাদের মধ্যে অনেক ভালো বন্ডিং ছিল। আমি তো পড়াশোনার চাপে আর আসতেই পারলাম না, আর ভাইয়ের সাথে তোমার বিয়েটা হয়ে গেল, নাহলে আমিই তো ভাইয়াকে বিয়ে করতাম। কথাটি বলেই রোজ তের মুখের দিকে তাকিয়ে একটা হাসি দিল। তারপর আস্তে করে ওখান থেকে জিমিনের রুমে চলে গেল। তে খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ভাবছে কি করবে। সে কি খাবার নিয়ে যাবে কি যাবে না। এই মুহূর্তে জঙ্কুককে ফেস করতে চাচ্ছে না তে। তার মনে তো ভীষণ পরিমাণে ঝড় উঠেছে। ইন্টারে পড়া একটা মেয়েকে লুতুপুতু করে খাবার খাইয়ে দেওয়া, এত যত্ন করা, এত আহ্লাদি কথা বলেছে নাকি তার সাথে। অবশ্যই সেটা ভাই বোনের সম্পর্ক হতে পারে না। তাছাড়া নিজের আপন বোন না, জিমিনের মতো না, দূর সম্পর্কের বোন। তারপরে মেয়েটা দেখতে অনেক সুন্দর, স্মার্ট। হতেই পারে তাদের মধ্যে আগে কোনো সম্পর্ক ছিল। এটা ভেবে তের মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। খাবারের বক্সটা জিমিনকে দিয়ে পাঠিয়ে দেয়। জিমিন খাবার নিয়ে জঙ্কুকের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে জঙ্কুকের মনটা খারাপ হয়ে যায়। সে তো তেকে আশা করেছিল, তের আসার কথা ছিল এখানে, কিন্তু কেন আসলো না? কি রে জিমিন, তোর ভাবি আসলো না? ভাবি তো আমাকে দিয়ে পাঠিয়ে দিল। কেন জানি না। তাতে শোনা মাত্রই জঙ্কুক পকেট থেকে মোবাইলটা বের করে তের মোবাইলে ফোন দেয়। তে তো চোখ বন্ধ করে নিজের রুমে বিছানায় শুয়েছিল। মোবাইলটা বাজার সঙ্গে সঙ্গে মোবাইলটা হাতে নিয়ে দেখে জঙ্কুকের নাম্বার থেকে ফোন এসেছে। শুয়ে শুয়ে যোগ বিয়োগ মিলাচ্ছে, হিসাব মিলাচ্ছে, নিজেকে সান্ত্বনা করার চেষ্টা করছে। আর যাই হোক, জঙ্কুককে কিছুতেই অবিশ্বাস করবে না সে। জঙ্কুককে অনেক ভালোবাসে, জঙ্কুকও তাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। এই রকম বাইরের একটা আত্মীয়র কথায়, বাইরের মানুষের কথায় নিজেদের সম্পর্কে কোনো প্রকার কোনো প্রভাব ফেলতে চাচ্ছে না সে। মোবাইলটা হাতে নিয়ে বিছানায় উঠে বসে তে। তারপর ঘন ঘন 2-3টা নিঃশ্বাস ছেড়ে নিজের মনটাকে শান্ত করে মোবাইলটা রিসিভ করে প্রত্যেক দিনের মতো ঠান্ডা মাথায় কথা বলবে সেই জঙ্কুকের সাথে। হ্যালো, কি ব্যাপার জান পাখি, তুমি খাবার নিয়ে আসলে না কেন? আসলে জঙ্কুক, আমার না পেটটা ভীষণ ব্যথা করছিল, তাই আমি আসি নাই। তুমি খাবারটা খেয়ে নাও। তুমি খেয়েছো জান? আমি খেয়েছি তো, তুমি খাবারটা খেয়ে নাও। আর সন্ধ্যার সময় কখন আসবে? রেগুলার টাইমে চলে আসবো। কিন্তু তোমার হঠাৎ করে পেট কেন ব্যথা করছে জান পাখি? আসলে জঙ্কুক, আমি সকালবেলা না মচমচে করে তেল দিয়ে পরোটা ভেজে খেয়েছিলাম, আমার পেটে গ্যাস হয়ে গেছে, এর জন্যই ব্যথা করছে। জান পাখি, তোমাকে কতদিন বলেছি এইরকম ভাজা পোড়া খাওয়ার আগে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে ফেলতে। দেখো বক্সের মধ্যে ট্যাবলেট আছে গ্যাসের, তাড়াতাড়ি একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নাও। আমি বাসায় ফেরার পর যেন তোমার পেট ব্যথা না দেখি। কি লাভ, আমি এখনই খেয়ে নিচ্ছি। আই মিস ইউ জান পাখি, আই মিস ইউ টু লাভ। জঙ্কুকের সাথে কথা বলার পর তের মনটা একেবারে হালকা হয়ে যায়, আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। তার মনে রোজের বলা কথাগুলোর কোনো প্রভাবই থাকে না। প্রতিদিনের মতো সে সারাটা দিন কাটায়। রাতে জঙ্কুক আসে, সবাই একসাথে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে জঙ্কুক আবারও অফিসে চলে যায়। রোজ তো চেয়েছিল জঙ্কুকের সাথে একটু আলাপ করতে, গল্প করতে, কিন্তু এতটাও পেরে ওঠে নাই আয়ুর জন্য আর কিছুটা তের জন্য। আর জঙ্কুক নিজে থেকেও চায় না এই সমস্ত ঝামেলা বাড়ুক। সে তাড়াতাড়ি করে অফিসে চলে গেছে। তারপরে সকালবেলার ঘরের সমস্ত কাজ সেরে তে জঙ্কুকের ধোয়া কাপড় চোপড়গুলো আয়রন করছিল আর ভাঁজ করে আলমারিতে রাখছিল। হঠাৎ করে সেখানে রোজ গিয়ে হাজির। ভাবি কি করো? এই তো তোমার ভাইয়ের কাপড় চোপড়গুলো ভাঁজ করছি। খুব ভালো, তুমি কিন্তু বেশ লক্ষ্মী একটা বউ। তাই বুঝি, ধন্যবাদ। আসলে আমার ভাইয়াটাও না অনেক লক্ষ্মী। কথাটি শুনে তে রোজের মুখের দিকে তাকিয়ে একটু হাসে, কারণ স্বামীর প্রশংসা শুনতে সবারই ভালো লাগে। রোজ, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো।
আচ্ছা ভাবি, বসছি, তুমিও বসো না, একটু গল্প করি। এই তো হাতের কাজটা শেষ হলেই বসবো। তারপর রোজ আর তে বসে 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 গল্প করছিল। হঠাৎ করে রোজ থেকে বলে, ভাবি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। করো, সত্যি কথা বলবে কিন্তু। হ্যাঁ বলবো, বলো কি হয়েছে। আচ্ছা, তোমার জীবনের ফার্স্ট কিস কাকে করেছো? কি? আরে ভাবি, এত লজ্জা কেন পাচ্ছ? আমরা দুজনেই তো মেয়ে। বলো না, তোমার জীবনের ফার্স্ট কিস কাকে করেছো? আর তে কিছুটা লজ্জা পেয়ে যায়, মাথাটা নিচু করে বলে, কেন, তোমার ভাইয়াকে? তাই? আর ভাইয়া কাকে করেছে তুমি জানো? কথাটি শুনেই তে আশ্চর্য হয়ে রোজের মুখের দিকে তাকিয়ে থাকে। মনে মনে ভাবে, সত্যিই তো, এটা তো আমি জানি না। আমার কিস তো জঙ্কুকের সাথে ফার্স্ট ছিল, কিন্তু জঙ্কুকেরটা কি আমার সাথে ফার্স্ট ছিল? কি হলো ভাবি, কি ভাবছো? না না, কিছু না। জানো না তাই না? আসলে জানার কথাও না, মানে কারণ আমি জানি সত্যটা কি। কি সত্য জানো তুমি? কারণ ভাইয়ার ফার্স্ট কিস এখানে দিয়েছিল। নিজের ঠোঁট পয়েন্ট করে রোজ তের মুখের দিকে তাকিয়ে এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই তের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বিশ্বাসই করতে পারছে না জঙ্কুক বিয়ের আগে কোনো মেয়েকে কিস করেছে, সেটাও আবার রোজকে। তাহলে তাকে কেন বিয়ে করলো? অবশ্যই ইন্টারে পড়া একটা মেয়েকে লেপ কিস করেছে, তাদের মধ্যে সেই রকম একটা সম্পর্ক ছিল। তাহলে সেই সম্পর্কটাকে কন্টিনিউ না করে তাকে কেন বিয়ে করলো? এর তো বুকটা ফেটে যাচ্ছিল, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছিল। তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে সোজা ছাদে চলে যায়। ছাদে গিয়ে চিৎকার করে কিছুক্ষণ কান্না করে, বুকটা হালকা করে। তারপর নিচে নেমে আসে, রুমের দিকে পা বাড়িয়ে রুমের দরজা পর্যন্ত গিয়ে শুনতে পারে রুমের ভেতর থেকে খুব হাসাহাসির শব্দ হচ্ছে। দরজায় দাঁড়িয়ে তাকিয়ে দেখে বিছানায় রোজ আর জঙ্কুক শুয়ে শুয়ে জঙ্কুক আর তের বিয়ের ছবি দেখছে আর হাসাহাসি করছে। এই মুহূর্তে নিজের রাগটা আর কন্ট্রোল করতে পারলো না তে, চিৎকার করে বলল, কি হচ্ছে কি এখানে? রোজ, তুমি আমার বিছানায় কি করছো? কথাটি শুনে রোজ উঠে বসে। ভাবি, আমি তো তোমার আর ভাইয়ের বিয়ের ছবি দেখছি। তোমার ছবি দেখতে ইচ্ছা করলে অ্যালবামটা নিয়ে নিজের রুমে চলে যাও। আমার বিছানায় কি করছো? এই বেড শুধুমাত্র আমার আর জঙ্কুকের, এখানে কাউকে আমি অ্যালাউ করবো না। জঙ্কুক পুরোপুরি আশ্চর্য হয়ে তের কথা শুনছে। এইরকম ভাবে কথা বলতে তেকে কখনোই দেখে নাই জঙ্কুক, তাও আবার মেহমানের সাথে। ভাবি, আমি তো শুধু শাট আপ, এখনই বের হয়ে যাও তুমি আমার রুম থেকে। স্টপ দে, এত সময় ধরে আমি তোমার বেয়াদবিগুলো সহ্য করছি। ও বয়সে তোমার ছোট ছোট বোনের মতো, ছোটদের সাথে কেউ এইভাবে কথা বলে? জঙ্কুক ভাইয়া প্লিজ, আমার জন্য তোমরা ঝগড়া করো না, আমি এখনই চলে যাচ্ছি। না রোজ, তুমি কোথাও যাবে না, এখানেই বসো। আচ্ছা ঠিক আছে জঙ্কুক, আমি যখন বেয়াদব তখন আমিই চলে যাচ্ছি, তোমরা গল্প করো। কথাটি বলেই তে ওখান থেকে চলে যায়। জঙ্কুক বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। আসলে কি ঘটছে সে কিছুই বুঝতে পারলো না। ভাইয়া, দেখলা তোমার বউটা কত বেয়াদব? আমি আসার পর থেকে দেখছি ও যেন আমার সাথে কিভাবে কথা বলে, আমাকে একটু সহ্য করতে পারে না। ভাইয়া, তুমি কি বিয়ে করার জন্য আর ভালো মেয়ে পেলে না? একটা বেয়াদবকে বিয়ে করেছো। শাট আপ রোজ, আমার থেকে বেয়াদব বলার সাহস তুমি কোথায় পেলে? আমার বউকে আমি বকবো, আমি আদর করব, অন্য কারো অধিকার নেই ওকে কিছু বলার। খবরদার, আর কখনো আমার বউকে কিছু বলবা না। যাও, এখনই বের হয়ে যাও আমার চোখের সামনে থেকে। জঙ্কুক তো লাঞ্চ করার জন্য দুপুরে বাসায় এসেছিল। এসে দেখতে পেয়েছিল রোজ তার বিছানায় শুয়ে শুয়ে তার বিয়ের অ্যালবাম দেখছে। তাই সেও রুমে ঢুকতেই রোজ তাকে প্রশ্ন করতে শুরু করলো, এই ছবিটা কখন তুলেছো, ওই ছবিটা কখন তুলেছো। তাই সেও বিছানায় বসে উত্তর দিচ্ছিল, কিন্তু এটা কি হয়ে গেল সে নিজে বুঝতে পারলো না। খাবার খাওয়া হলো না, তের সাথে কথা বলা হলো না। ফ্যাক্টরি থেকে ফোন আসছিল বারে বারে। সে তাড়াতাড়ি না খেয়ে বাসা থেকে বের হয়ে চলে গেল। এমনিতেই আজকে রাত্রে তার ফিরতে দেরি হবে, সে কথাটা থেকে বলা হলো না। রাত 10টার পর জঙ্কুক বাসায় আসে। এসে রুমে গিয়ে দেখে তে নাই। মার রুমে গিয়ে দেখে তে ওখানেও নাই। তে সারা বাড়িতে কোথাও নাই। তখন জঙ্কুক বুঝতে পারলো তে হয়তো ছাদে আছে। জঙ্কুক ছাদে গিয়ে দেখে তে ছাদের এক কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। তাড়াতাড়ি করে জঙ্কুক তের কাছে গিয়ে বলে, জান পাখি, কি ব্যাপার, তুমি কান্না কেন করছো? আমার কথায় তুমি কষ্ট পেয়েছো তাই না? আসলে আমি ওভাবে বলতে চাই নাই, প্লিজ তে কান্না করো না, তোমার কান্না আমি একদম সহ্য করতে পারি না। কথাটি বলে জঙ্কুক তের গালে হাত দিতে যাবে, তখনই তে জঙ্কুকের হাতটা ধাক্কা মেরে সরিয়ে দেয়। খবরদার, তুমি আমাকে টাচ করবে না, আমি তোমার সাথে আর এক মুহূর্ত সংসার করব না। কালকেই আমি আমার বাড়িতে চলে যাব, আমি থাকবো না তোমার সাথে। কি কি বলছো জানি সব? আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমি তো তোমাকে ছাড়া নিঃশ্বাসই নিতে পারি না। আর হ্যাঁ, সংসার করবে না মানেটা কি? কেন, কি করেছি আমি? কেন তুমি আমার সাথে সংসার করবে না? তে এত বড় একটা কথা, এত বড় একটা সিদ্ধান্ত তুমি কেন নিলে? এত আদিক্ষেতা কেন করছো জঙ্কুক? এত অভিনয় তুমি কাকে দেখাচ্ছ? আমাকে ছাড়া নিঃশ্বাস নিতে পারো না তাই না? জীবনের প্রথম যাকে ফার্স্ট কিস করেছো, যাকে খাইয়ে দিতে, যার সাথে লুতুপুতু করতে, তার সাথে থাকবে, তাকে নিয়ে বাঁচবে, তার সাথে নিঃশ্বাস নিবে, তার সাথে সংসার করবে, আমি না থাকলেও চলবে। বাট
কি কি ধরনের ফাইজলামি এসব? আমি কখন কাকে কিস করেছি? আমার জীবনের ফার্স্ট কিস তুমি, আমার জীবনের ফার্স্ট লাভ তুমি। আমি কখনোই কোনো মেয়েকে টাচ করি নাই, আর কখনো কাউকে খাইয়ে দেই নাই জিমিন ছাড়া। তাহলে রোজ যেগুলা বলেছে সবটা কি মিথ্যা কথা ছিল, বানানো কথা ছিল? কি রোজ বলেছে তোমাকে এসব? ওই তো বলেছে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে চলো। কথাটি বলে জঙ্কুক তের হাত ধরে টানতে টানতে রোজের কাছে নিয়ে যায়। রোজ আর জিমিন তো বিছানায় বসে গল্প করছিল। রুমে ঢুকতেই ওরা দুজন বিছানা থেকে দাঁড়িয়ে পড়ে। রোজ, তেকে তুমি কি বলেছ? তে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে, আর জঙ্কুক অ্যাংরি লুকে রোজের দিকে তাকিয়ে আছে। রোজ জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে আছে। জিমিনও ওদের দিকেই তাকিয়েছিল। কিছু সেকেন্ড সবাই এভাবে চুপ করে থাকার পর হঠাৎ করে রোজ অট্টহাসিতে হেসে উঠল, সঙ্গে জিমিনও হাসতে থাকলো। ওদের হাসি দেখে জঙ্কুক আর তে তো অবাক হয়ে ওদের মুখের দিকে তাকিয়েছিল। ভাইয়া ভাইয়া, আই এম সরি, প্লিজ দয়া করে আমাকে মারবে না, আমাকে বকবে না, কিন্তু এই সমস্ত প্ল্যানই জিমিনের ছিল, আমি কিচ্ছু করি নাই, বিশ্বাস করো। জিমিন বলেছে বানিয়ে বানিয়ে ভাবির কাছে এই সমস্ত কথা বলতে, ভাবিকে জেলাসি ফিল করাতে। আমরা দেখতে চেয়েছিলাম তোমরা দুজন দুজনকে কতটুকু ভালোবাসো। প্লিজ ভাইয়া, আমাকে কিন্তু কিছু বলবে না, সমস্ত প্ল্যান কিন্তু জিমিন করেছে। কেমন লাগলো ভাইয়া? কেমন দিলাম? মনে আছে আমি যে বলেছিলাম আমাকে একটা নতুন মোবাইল কিনে দিতে? কি বলেছিলি? যে এখন না, ভার্সিটি পাস কর তারপরে দিবি। আমার মোবাইল কিনে দিবি না শুনে আমার মনটা টুকরো টুকরো হয়ে গিয়েছিল ভেঙে। তাই আমিও এক মুহূর্তের জন্য তোদের মনটা একটু ভাঙলাম। তার সাথে এটা দেখলাম যে ভাবি তোকে অনেক ভালোবাসে, আর তুই তাকে অনেক ভালোবাসিস। জিমিন, তুই এত বড় একটা ঘটনা ঘটিয়েছিলি, একটুর জন্য তো আমার সংসারটাই ভেঙে গিয়েছিল। তোকে আমি কখনো মোবাইল কিনে দেব না। ভার্সিটির কথাটা তো আমি তোকে এমনিই বলেছিলাম, সামনের মাসেই তোকে একটা ভালো মোবাইল কিনে দিতাম, আর এখন তো অসম্ভব, দেবই না। তুই আমার সাথে এত বড় ষড়যন্ত্র করেছিস। তোর এই সমস্ত ফাইসলামির জন্য তাকিয়ে দেখতো আমার জানটা কত কান্না করেছে। আমার বইয়ের চোখ দিয়ে পানি বের করেছিস না। মোবাইলের কথা তুই ভুলে যা, তোকে কিচ্ছু দেব না আমি। না না ভাইয়া, প্লিজ 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 এরকমটা বলিস না। আমি ছোট মানুষ, একটা দুষ্টুমি করেই ফেলেছি কাজটা। ভাবি প্লিজ তুমি ভাইকে বলো না আমাকে মোবাইলটা কিনে দিতে, আমার এই মোবাইলটা নষ্ট হয়ে গেছে। প্লিজ ভাবি। খবরদার জিমিন, আমাকে ভাবি বলবে না। একটুর জন্য তুমি আমার হার্ট অ্যাটাক করে ফেলেছিলে। জঙ্কুক, তাড়াতাড়ি পাত্র ঠিক করো, একটা ভালো পাত্র দেখে ওকে বিয়ে দিয়ে দাও। না না, ভালো পাত্র না, একটা বুড়ো পাত্র দেখে ওকে বিয়ে দিয়ে দাও। এইরকম ননদ আমি বাড়িতেই রাখবো না। কি কি বলছো ভাবি? প্লিজ এরকম ভাবে বলো না। তুমি বললে ভাইয়া সত্যি সত্যি আমাকে বুড়ো বেটা দেখে বিয়ে দিয়ে দেবে, একেবারে ঠিক হবে। তারপর রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে জঙ্কুক বিছানায় শুয়ে আছে। তে ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই জঙ্কুক বিছানা থেকে লাফ দিয়ে নেমে তের কাছে গিয়ে পেছন দিক দিয়ে তেকে জড়িয়ে ধরে। ঘাড়ে নাক খুঁজতে খুঁজতে বলে, জান পাখি, তুমি আমাকে বিশ্বাস করো না? অনেক বিশ্বাস করি জঙ্কুক। তাহলে কেন ওভাবে তখন কথাগুলো বলছিলে? তুমি সত্যি এরকম ভুল বোঝাবুঝি হলে আমাকে ছেড়ে চলে যাবে? না লাভ, কখনোই যাব না, আমার ভুল হয়ে গেছে। আসলে ওই মুহূর্তে আমার মাথা কাজ করছিল না। একে তো এরকম একটা কথা বলেছিল রোজ, তার উপরে আবার রুমে এসে দেখি তোমরা বিছানায় শুয়ে শুয়ে। জঙ্কুক থেকে আর একটা কথা বলতে দিল না, তের ঠোঁটে কিস করে দিল। তারপরে থেকে কোলে করে বিছানায় নিয়ে যায়। বিছানায় শুয়ে দিয়ে তে সারা মুখে কিস করে। জঙ্কুক থেকে কিস করা ব্রেক করে তে চোখের দিকে তাকিয়ে বলে, জান পাখি, বিশ্বাস করো এই পৃথিবীতে তুমি প্রথম যাকে আমি কিস করেছি, তুমি প্রথম মেয়ে যাকে আমি স্পর্শ করেছি। আমার জীবনে এর আগে কখনো কোনো মেয়ে আসেই নাই, না আমি আসতে দিয়েছি। তুমি আমার প্রথম, তুমি আমার শেষ। আমি তোমাকে অনেক ভালোবাসি। জীবনে এরকম ভুল বোঝাবুঝি যদি হয়, তারপরেও তুমি আমার সাথে সমস্ত কিছু ক্লিয়ার করবে। আগে এরকম বড় কোনো সিদ্ধান্ত নেবে না। ঠিক আছে লাভ, আমার ভুল হয়ে গেছে। আমি কখনো কারো কথায় তোমাকে অবিশ্বাস করব না। কথাটি বলে দিয়ে জঙ্কুকের গলাটা শক্ত করে জড়িয়ে ধরে জঙ্কুকের ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দেয়। তারপর তাদের মধ্যে লাভ মেকিং স্টার্ট হয়।
দেখতেই তেকুকের লাইফের আরো কিছুটা মাস কেটে যায়। একদিন সকালবেলা জঙ্কুক ঘুম থেকে উঠে দেখে তে বিছানায় শুয়ে আছে। জঙ্কুক একটু আশ্চর্য হয়, কারণ তে তো তার আগে ঘুম থেকে উঠে সংসারের কাজ করে, নাস্তা বানায়, কিন্তু আজকে তে ঘুম থেকে উঠে নাই। জঙ্কুক তের কপালে একটা কিস করে তেকে না ডেকেই ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু তে এখনো ঘুম থেকে উঠছিল না। জঙ্কুক বিছানায় গিয়ে তের পাশে বসে তের মাথায় হাত বুলিয়ে বলে, তে এই তে জান পাখি, কি হয়েছে? আজকে তুমি এখনো কেন ঘুম থেকে উঠছো না? তোমার কি শরীর খারাপ? জঙ্কুক, আমার না ভালো লাগছে না, পেটটা কেমন ব্যথা করছে, আমি এখন উঠবো না, আমি আর একটু শুয়ে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে জান পাখি, তুমি একটু রেস্ট করো, আমি অফিসে যাচ্ছি। কথাটি বলে জঙ্কুক তের ঠোঁটে একটা কিস করে আর তেও কিস ব্যাক করে। জঙ্কুক তাড়াতাড়ি করে অফিসে চলে যায়। কিছু সময় পর তে বিছানা থেকে উঠে পড়ে, সোজা হেঁটে ডাইনিং রুমে যায়। গিয়ে দেখে তে ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছে। তের পেটের মধ্যে একটু একটু ব্যথা করছে আর গলাটাও যেন কেমন লাগছিল, মনে হচ্ছিল বমি করে দিবে। সে চুপচাপ গিয়ে টেবিলে বসে পড়ে। কি হয়েছে বৌমা, আজকে তোমার শরীরটা কি ভালো না? তো বেলা করে ঘুম থেকে উঠলে? তুমি তো কখনোই এত বেলা করে ঘুম থেকে ওঠো না। আসলে মা, আমার না পেটের মধ্যে ব্যথা করছিল, ভালো লাগছিল না, তাই আর কি। আচ্ছা কোনো সমস্যা নেই, তুমি নাস্তা করে নাও। না মা, আজকে আমি নাস্তা খাবো না। তাহলে কি খাবে? টেবিলের উপরে একটা ঝুড়ি ভরা কমলা রাখা ছিল। তে কমলার ঝুড়িটা কাছে নিয়ে একটা একটা করে কমলা ছিলে ছিলে খেতে শুরু করে। কমলাটি মিষ্টিও ছিল, আবার টকটকও ছিল। আয়ু বসে বসে তের কমলা খাওয়া দেখছে। একের পর এক কমলা ছিলছে আর খাচ্ছে। খেতে খেতে 8-10টা খেয়ে ফেলেছে। আয়ু হঠাৎ করে তের দিকে তাকিয়ে বলল, বৌমা, তোমার কি খুব টক খেতে ইচ্ছা করছে? আসলে মা, খেতে ইচ্ছা করছে নাকি জানি না, তবে খেতে ভালো লাগছে। কি সত্যি খুব ভালো লাগছে? কিন্তু কমলাগুলো তো ভারী টক। তার জন্যই ভালো লাগছে। বুঝতে পারলাম না, টক তো আমি খাই না, আজকে আমার টক খেতে এত ভালো লাগছে কেন? কথাগুলো বলে তে আরো কমলা ছিলে ছিলে খাচ্ছিল। আয়ু তের দিকে তাকিয়ে মিটমিট করে হাসে। কি ব্যাপার মা, হাসছেন কেন? বৌমা সত্যি করে বলো তো, এই মান্থে কি তোমার পিরিয়ড হয়ে গেছে? এখনো তো হয় নাই। ডেট চলে গেছে? হ্যাঁ, ডেট চলে গেছে তো, 7-8 দিন হয়ে গেছে মা। কি? তাহলে তো খুশির খবর। আমার মনে হয় তুমি প্রেগনেন্ট, আমি দাদি হব, তুমি মা হবে, জঙ্কুক বাবা হবে। ইস, আমার কি আনন্দ লাগছে। কি বলছেন মা? আপনি কিভাবে বুঝলেন? আরে বৌমা, আমি বুঝবো না? আমি নিজেও তো মা হয়েছি, আর এসব তো প্রেগনেন্ট হওয়ার লক্ষণ। আল্লাহ, তুমি আমার প্রার্থনাটা শুনেছো। আমি কত দিন ধরে চাচ্ছিলাম আমার একটা নাতি নালে নাতনি হবে, আমি ওদের সাথে খেলা করব। শেষমেশ আমার এই ইচ্ছাটা পূরণ হবে, আমি অনেক খুশি। তে তাড়াতাড়ি করে ফোন করো, তোমার বাবাকে মাকে জানাও। আর শোনো, জঙ্কুকে ফোন করে কিছুই বলবে না, ও বাসা আসলে ওকে আমরা চমকে দেবো। এ তো অনেক খুশি হয়ে গেছে, সে প্রেগনেন্ট, সে মা হবে, জঙ্কুক বাবা হবে, জঙ্কুকের বাচ্চা তার পেটে। এটা ভেবে সে অনেক আনন্দ পাচ্ছিল। সন্ধ্যার সময় জঙ্কুক বাসায় এসে দেখে ড্রয়িং রুমে তার শ্বশুর শাশুড়ি, দাদি শাশুড়ি, জিমিন, রোজ সবাই বসে আছে। সবাই খুব হাসাহাসি করছে। এ তো তার বাবা আর দাদির মাঝখানে বসে আছে। আরেম তো ভীষণ খুশি, সে নানা হবে। এইরকম একটা গুড নিউজের অপেক্ষায় তো ছিল এতদিন। জঙ্কুক ঘরে ঢোকা মাত্রই জিমিন আর রোজ এসে জঙ্কুককে টেনে নিয়ে গিয়ে সোফাতে বসায়। জঙ্কুক শ্বশুর শাশুড়ি, দাদি শাশুড়ি সবাইকে সালাম দিয়ে চুপ করে সোফাতে তের পাশে গিয়ে বসতেই যে কিছুটা অবাক হয়ে যায় সামনে টি টেবিলের উপরে তাকিয়ে। ওখানে ছোট ছোট বাচ্চাদের কাপড় চোপড়, খেলনা, গাড়ি, অভাব ছিল না। এক গাদা, মনে হচ্ছিল পুরো একটা মার্কেট কিনে নিয়ে এসেছে আরেম। নায়নাতকুর হবে এই কথাটা শুনে। জঙ্কুক আশ্চর্য হয়ে কিছুক্ষণ আরেমের দিকে তাকিয়ে থাকে। লিসা তো জঙ্কুককে কোমরে একটা চিমড়ি মেরে দেয়। লিসার দিকে জঙ্কুক তাকানোর সঙ্গে সঙ্গে লিসা একটা চোখ টিপ মারে। আসলে কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। বাবা মা হঠাৎ করে এই সন্ধ্যাবেলায় আমাদের বাসায়। দাদি, আপনার শরীর ঠিক আছে? ইস, ঢং দেখলে আর পাচ্ছি না, এত বড় একটা কাহিনী ঘটিয়ে ফেলেছে, এখন কত ঢং করছে নাচ জামাই। চলে দাদি, আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না। চিন ওদের কথার মাঝখানেই হেসে দেয়। জঙ্কুক সঙ্গে সঙ্গে তের মুখের দিকে তাকায়। তে জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছিল। ভীষণ লজ্জা পাচ্ছিল, মাথাটা নিচে করেছিল। কিন্তু টি টেবিলের উপর থেকে একটা বাচ্চাদের কাপড়, মানে ছেলে বাবুদের কাপড় হাতে নিয়ে বলে, দেখেন, আমার একটা নাতি হবে। এমনিতেই তো আমার একটা মেয়ে হয়েছে, ছেলের অনেক ইচ্ছা ছিল, কিন্তু ছেলে সন্তান জন্ম দিতে পারি নাই, কিন্তু এখন একটা নাতি হবে, আমি তাকে অনেক আদর করব। সঙ্গে সঙ্গে আয়ু টি টেবিলের উপর থেকে একটা মেয়ে বাবুর কাপড় হাতে নিয়ে বলে, জি না বেআইন, আমার একটা ছেলেই হয়েছে। আমার নিজের মেয়ের অনেক শখ ছিল, ছোট্ট একটা মেয়ে কোলে নেব, আদর করব, সাজাবো। আমার তো একটা নাতনি হবে। এটা হলে পরে হবে, কিন্তু প্রথম বাচ্চা, প্রথমে আমার একটা নাতি হবে।
জি না, নাতি হলে পরে হবে, প্রথমে আমার একটা নাতনিই চাই। ওহ জিন, চুপ করো। বেয়ান কি শুরু করলেন? প্রথম বাচ্চা, মেয়ে আর ছেলে আছে, ছেলে হোক কিংবা মেয়ে, সুস্থ সবল একটা বাচ্চা হবে তাতেই আমি খুশি। মাফ করবেন, আসলে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আরে ঢং, কত ঢং দেখাবা না জামাই, এখনো বুঝতে পারছো না তুমি বাবা হবা? কথাটি শুনে জঙ্গক যেন আকাশ থেকে পড়লো। এইরকম একটা নিউজ এভাবে পেতে হবে এটা সে কল্পনাও করে নাই। আর এইরকম নিউজ আসার তো কথা না, এটা তো সম্ভবই না। জঙ্গক তের মুখের দিকে তাকালো। তে জঙ্গকের চোখের দিকে তাকিয়ে হাসছে। জঙ্গক সবাইকে উদ্দেশ্য করে বলল, তে প্রেগনেন্ট। কিন্তু কে বলেছে? সঙ্গে সঙ্গে তে বলে উঠল, মা বলেছে। মা বলেছে? কি বলেছে মা? আস্তে করে আরেব আর লিসা মাঝখান থেকে উঠে এসে জঙ্গকের পাশে বসে জঙ্গকের কানের কাছে মুখ কিছু একটা ফিসফিস করে বলল। সবাই ওদের দিকে তাকিয়ে পিটপিট করে হাসছিল। জঙ্গক তাড়াতাড়ি করে এর কাছ থেকে একটু দূরে সরে যায়। তারপর তের দিকে তাকিয়ে বলে, মা তোমাকে বলেছে আর তুমি বিশ্বাস করলে? কেন? মা তো বলল। আম্মা, তুমি কি ডাক্তার হয়েছো? এমবিবিএস ডাক্তার? তুমি কিভাবে জানলে? শুধু শুধু এতগুলা মানুষের মন ভেঙে দিলে তুমি। এখন যদি তে প্রেগনেন্ট না হয়? কেন জঙ্গক এভাবে কেন বলছো? আমি প্রেগনেন্ট হলে তুমি খুশি না? ওফ তে, কথা তো সেটা না, তুমি তো কনফার্ম না। মা বললো আর তোমরা সবাই বিশ্বাস করলে। কিন্তু জঙ্গক পেট তো ভীষণ পেট ব্যথা করছিল, মাথাও ঘোরাচ্ছিল। আর ও জানিস আজকে কি করেছে? এক ঝুড়ি টক কমলা খেয়ে ফেলেছে। টক খাচ্ছিল, যে মেয়ে টক খায় না সে টক খাচ্ছিল। তাই আমি ভাবলাম, মা তুমি একটু বেশিই ভাবো, ওটা অন্য কারণে হতে পারে। না জঙ্গক, আমার মনে হয় তে প্রেগনেন্ট। আচ্ছা ঠিক আছে, আমি এখনই থেকে ডক্টরের কাছে নিয়ে যাব। তে চলো রুমে চলো, তৈরি হয়ে নাও। আগে তোমাকে আমি ডক্টরের কাছে নিয়ে যাব। ডক্টর যদি বলে তুমি প্রেগনেন্ট তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু এর আগে এই রকম গুজব নিয়ে ঘোরাটা ঠিক না। জঙ্গকের এই রকম কথা শুনে তের মনটা খারাপ হয়ে যায়। মনে মনে বলে, দেখছো বাবু, তোমার বাবাটা কত পচা। তুমি আসতে শুনে খুশি না হয়ে সে ঝেড়া করছে, পুরোপুরি উকিল হয়ে গেছে। আমি বুঝতে পারি না, কলতি করার এতই ইচ্ছা যখন, এতই শখ যখন, তখন কেন এই চাষবাসের জিনিস নিয়ে পড়ে থাকে? তে তুমি এখনো বসে আছো কেন? যাও তৈরি হয়ে নাও। তে কথাটি শুনেই রুমে চলে যায়। জঙ্গকতের পেছনে পেছনে চলে যায়। বসে থাকা সবাই অনেকটা হতাশ হয়ে যায়। সত্যি তো, না জেনে শুনে এত স্বপ্ন দেখছে তারা। যেতেই তে জঙ্গকের দিকে অ্যাংরি লুকে তাকায়। কি হয়েছে? তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? জঙ্গক, তুমি প্রচুর পরিমাণে পচা একটা ছেলে। না না, পচা একটা বাবা। মানে কি তে? মানে বুঝতে পারলা না? নিজের সন্তান আসছে, কই খুশি হবা না ঝেড়া করছো? আহ তে, বুঝতে পারছো না কেন? তুমি তো কনফার্ম না। সঙ্গে সঙ্গেই তে তার পেটে হাত দিয়ে বলে, দেখছো বাবু, তোমার বাবা কত পচা। তুমি আসবা, সে খুশি হচ্ছে না। একটা পচা বাবা তোমার। আহ তে, তুমি কি শুরু করলা? আমি খুশি হব না তোমাকে কে বললো? আমি তো অনেক খুশি হব যখন আমাদের বেবি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকেই না একটা নতুন বেড অর্ডার দিবা, এই খাটের থেকে অনেক বড়। বাবাকে তো মাঝখানে ঘুম পাড়াতে হবে, বলো? ও তো পড়ে যাবে না হলে, আর এই বিছানায় তো হবে না। আমার বাচ্চার জন্য কিন্তু নতুন একটা বিছানা চাই। ইস তে, কি সমস্ত কথা বলছো? বাচ্চাটা কোথায়? তে আবারও তার পেটে হাত দিয়ে বলে, দেখছো বাবু, তোমার বাবা কত পচা, তোমার জন্য একটা নতুন বিছানাও কিনবে না বলে দিচ্ছে। তে আমি কখন বললাম কিনবো না? তের কোনো কথাই বলে না। সুন্দর একটা জামা বের করে তাড়াতাড়ি করে সেটা পরে নিয়েছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথা আঁচড়াচ্ছে আর বারে বারে পেটে হাত দিচ্ছে আর মিটমিট করে হাসছে। জঙ্গক বিছানার উপরে বসে বসে পেছনের থেকে তেকে দেখছিল। হঠাৎ করে তে পেছনে ঘুরে জঙ্গককে বলে, জঙ্গক শোনো, আসার সময় না আমরা একটা দোলনা কিনে আনবো। ওই যে সমস্ত দোলনার উপরে ঝুনঝুনি বাঁধা যায়, ওগুলো রং বেরঙের অনেক ডিজাইনের ঝুনঝুনি বেঁধে দেবো। বাবু যখন কান্না করবে দোলনায় শুয়ে দোল দেবো, ঝুনঝুনি লড়বে, বাবু হাসবে। খুব মজা হবে না জঙ্গক? তে সব কিনবো, আগে কনফার্ম হই। সঙ্গে সঙ্গেই তে মনটা ছোট করে ফেলে, পেটে হাত দিয়ে বলে, দেখছো বাবু, তোমার বাবা তোমার জন্য একটা দোলনাও কিনতে চায় না, আর ঝুনঝুনি তো দূরের কথা। জঙ্গক এবার অ্যাংরি লুক দিয়ে তের মুখের দিকে তাকিয়ে আছে। তে আমি কখন বললাম ঝুনঝুনি আর দোলনা কিনে দেবো না? আগে তো কনফার্ম হই, তাড়াতাড়ি চলো। থেকে বের হয়ে তেকে নিয়ে একটা সিএনজিতে উঠে জঙ্গক ডক্টরের কাছে যাওয়ার উদ্দেশ্যে। সিএনজি স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তে সিএনজি চালককে বলে, ভাইয়া আস্তে চালান, বেশি জোরে চালাবেন না, আমার বাবু ব্যথা পাবে। কথাটি শুনে জঙ্গক আশ্চর্য হয়ে তের মুখের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে তের হাতটা সে ধরে ফেলে। কি হচ্ছে কি তে? চুপ, একদম চুপ করে বসে থাকো। কিন্তু না, সিএনজিটা যখনই একটু স্পিডে চলে তখনই তে চিৎকার করে বলে, ভাইয়া আস্তে চালান, আমার বাবু ব্যথা পাবে। 3-4 বার এরকম ভাবে সিএনজিওয়ালাকে বারবার ডিস্টার্ব করছিল তে। সিএনজিওয়ালা গাড়ি থামিয়ে বারবার পেছন দিকে তাকিয়ে ওদের কোলে দেখছিল, কই কোথাও তো কোনো বেবি নাই, তাহলে ব্যথাটা কে পাবে? বারবার না করার পরেও জঙ্গক কিছুতেই তেকে সামলাতে পারছে না, থামাতে পারছে না।
কি করবে, বেচারা মাথা নিচু করে বসেছিল। সিএনজিওয়ালা কি করবে, তের কথা শুনে আস্তে আস্তে সিএনজি চালায়। আধা ঘন্টার রাস্তা 1 ঘন্টা লাগে ওখানে গিয়ে পৌঁছাতে। ডক্টরের কেবিনে যেতেই ডক্টর তেকে চেক আপ করে। চুপচাপ ডক্টরের সামনে বসে আছে তে আর জঙ্কুক। জঙ্কুক তো মাথা নিচু করে মিটমিট করে হাসছে। ডক্টর তেকে বোঝাচ্ছে তার কি হয়েছে। আসলে মিসতে, আমার মনে হয় আপনি প্রচুর পরিমাণে অয়েলি খাবার খান, এর জন্যই আপনার পেট ব্যথা করে। কিন্তু ডক্টর, আজকে আমি অনেকগুলো টক খেয়ে ফেলেছি, মানে টক কমলা খেয়েছি। আমি কখনোই টক খেতে পারি না, তাহলে টক কেন খেলাম? ওহ ম্যাডাম, আপনি বোঝার চেষ্টা করেন, টক খেলে যে প্রেগনেন্ট হয় এমন না। আসলে আপনার প্রচুর গ্যাস হয়ে গেছে, যে কারণে আপনার একটু বমি বমি আসছিল, গাটা গোলাচ্ছিল, টক খেতে আপনার ভালো লাগছিল, সে কারণেই খেয়েছেন। ও আচ্ছা। জঙ্কুক তো মাথা নিচু করে হাসছে। তের অবস্থা দেখে তে তো চুপচাপ বসে আছে। ডক্টর কিছু মেডিসিন লিখে দেয় গ্যাসে, সেটা নিয়ে জঙ্কুক তেকে নিয়ে বাসায় ফিরে আসে। বাসায় আসার পর সবাই যখন নিউজটা পায় তখন সবার মনটাই খারাপ হয়ে যায়। সবাই চুপ করেই বসেছিল। তের তো পুরোপুরি মনটা ভেঙে গেছে। সারাদিন সে অনেক স্বপ্ন দেখেছে তার বেবি হবে, এটা করবে সেটা করবে, কি কি কিনবে না কিনবে, কি করা উচিত, নিজেকে কিভাবে সেফ রাখা উচিত বাচ্চার ভালোর জন্য, কি কি খাবার খাওয়া উচিত, সমস্ত কিছুর একটা তালিকা তৈরি করে ফেলেছিল। কিন্তু সমস্ত আশায় পানি পড়ে গেল। তে তো চুপচাপ সবার মাঝখান থেকে উঠে নিজের রুমে চলে যায়। বিছানায় না গিয়ে সোজা বারান্দায় গিয়ে দাঁড়ায়। জঙ্কুকও বুঝতে পারছিল তের মনটা খারাপ হয়ে গেছে, তাই জঙ্কুকও তার পেছন পেছন রুমে চলে যায়। গিয়ে দেখে তে রুমে কোথাও নাই। বারান্দার দরজা খোলা। বারান্দায় গিয়ে দেখে বারান্দার রেলিং ধরে তে বাইরের দিকে তাকিয়ে আছে। জঙ্কুক গিয়ে তার পাশে দাঁড়ায়। জান পাখি, মনটা কি খারাপ? কেন? আমি প্রেগনেন্ট কথাটা শুনে ঘরে সবাই কত খুশি হয়ে গিয়েছিল। আমার বাবা মা তো অনেক খুশি হয়ে গিয়েছিল, আর আমিও। আহা জান পাখি, এখন হও নাই, ভবিষ্যতে তো হবা, এত টেনশন কেন করছো? জঙ্কুক, আমার একটা বেবি চাই। কিন্তু জান, তুমি নিজেই তো বেবি, না হলে কি এই রকম বোকার মতো একটা কাজ করতে? আই এম সরি লাভ, আমি বুঝতে পারি নাই। আহা আচ্ছা হয়েছে তো, এখন মন খারাপ করার কি আছে? জঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে দেখে তের চোখ দিয়ে পানি পড়ছে। সঙ্গে সঙ্গে জঙ্কুক তেকে জড়িয়ে ধরে। জান পাখি, তুমি কেন কান্না করছো? জানি না, আমার শুধু কান্না পাচ্ছে। জান পাখি, কেন কান্না পাচ্ছে? কি এমন হয়েছে যেটার জন্য তোমার কান্না করতে হবে? জঙ্কুক, আমার মনে হচ্ছে যে বেবিটা ছিল, কিন্তু এখন হঠাৎ করেই চলে গেল। ওটা তোমার কল্পনা ছিল তে। কেন? কল্পনা কি বাস্তব হতে পারে না? কথাটি শুনে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে একটু হাসে। জান পাখি, তুমি কি সত্যি চাও কল্পনাটা বাস্তব হয়ে যাক? লাভ, আমি অনেক করে চাই, খুব করে চাই কল্পনাটা বাস্তব হয়ে যাক। ঠিক আছে তাহলে চলো। কথাটি বলে জঙ্কুক থেকে কোলে তুলে নেয়। কোথায় যাবো জঙ্কুক? আমার একটা মাত্র বউ, তাও আবার বেবির জন্য কান্না করছে। বেবি কি আমার কাছে অভাব আছে? 1 ডজন বেবি দিব আজকে তোমাকে আমি। 1 ডজন? 1 ডজন। কেন, কম হবে? না না, এতগুলো লাগবে না। লাগবে। তুমি জানো না, পৃথিবীর সমস্ত আর্মিদেরকে 1 ডজন করে দিলেও আমার কাছে অভাব পড়বে না। জঙ্কুক থেকে কোলে করে রুমে নিয়ে যায়। বিছানায় শুয়ে দিয়ে রুমে দরজাটা বন্ধ করে আলোটা নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে দেয়। তে সামনে এসে দাঁড়িয়ে একটা একটা করে শার্টের বোতাম খুলতে থাকে। তে জঙ্কুকের মুখের দিকে তাকিয়েছিল। জান পাখি, এভাবে অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে লাভ নাই। তাছাড়া বেবির জন্য তো প্রসেসিং শুরু করতে হবে, তাই না? আমার অনেক পরিশ্রম করতে হবে, মাথার ঘাম শরীরের ঘাম ঝরাতে হবে, তারপরেই তো তুমি মা হবে, তোমার স্বপ্ন পূরণ হবে, কল্পনাটা বাস্তবায়িত হবে। কথাটি বলে জঙ্কুক শার্টটা খুলে ফেলে দিয়ে থেকে টান মেরে বিছানায় বসিয়ে ফেলে। এক টান দিয়ে তে খুলে ফেলে। সঙ্গে সঙ্গে তে জঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে আর জঙ্কুক তীর করতে শুরু করে। আজকে আর কোনো প্রকার কোনো ইউজ করবে না তেকুক, কারণ তারা তো বেবি নেওয়ার প্রসেসিং শুরু করেছে, আর যেটা সারা রাত কন্টিনিউ চলবে। গাইস, কি ভেবেছিলে তে প্রেগনেন্ট হয়ে যাবে এত সহজে? আমার স্টোরিতে রোম্যান্সের মাঝখানে আমি কখনোই বেবি এন্ট্রি করব না।